Dear DLL learner, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল মি লার্নিং ইজি উইথ কোয়ালিটি ম্যাটেরিয়ালস। NIOS DLL সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন সম্পূর্ণ বাংলাতে। তো দেখেন আজকে আমাদের আলোচনার টপিকটা কি। 504 ইউনিট 5 সংখ্যা এবং সংখ্যার উপরে বিভিন্ন অপারেশন পার্ট 2। পার্ট 1 এ আমরা স্থানীয় মান, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, ভগ্নাংশ এইগুলো দেখেছিলাম। আজকে আমাদের পার্ট 2 তে কি কি দেখব সেটা হচ্ছে সংখ্যার বিভিন্ন অপারেশনের বৈশিষ্ট্য। ইউনিট 2 তে আমরা এমন একটা বক্স পেয়েছিলাম n w z q আছে। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, w হচ্ছে পূর্ণ সংখ্যা, z হচ্ছে অখণ্ড সংখ্যা এবং q হচ্ছে মূলদ সংখ্যা। তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা সেটা হচ্ছে সবচেয়ে কম বা ছোট, তারপরে তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, তার চেয়ে বেশি হচ্ছে অখণ্ড সংখ্যা, তার চেয়ে বেশি হচ্ছে মূলদ সংখ্যা। তো সেটা আপনারা স্বাভাবিক সংখ্যা বুঝে গেছেন যে 1 2 3 4 এইগুলো স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে 0 থেকে শুরু হয় যেটা সেটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। আর অখণ্ড সংখ্যা মানে হচ্ছে গিয়ে পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে এইগুলো। আর মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউটা মানে নিচের হর যেটা হরটা নট ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মধ্যেই রয়েছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যেই রয়েছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা অনেক বেশি, তার চেয়ে কম অখণ্ড সংখ্যা। তারপর রয়েছে নিচের বিবৃতিটি সত্য মিথ্যা লিখুন যে সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, অখণ্ড সংখ্যার মধ্যে 1 2 3 4 সব থাকছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, তাহলে সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, সেটা হচ্ছে সঠিক বা সত্য। পরেরটা হচ্ছে সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা হচ্ছে গিয়ে +1 -1 সব কিছু থাকছে, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু +1 -1টা থাকছে না, অর্থাৎ সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা না। তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে না। পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা হতে পারে না মানে কি? পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা হবে, তো সেটা যেটা দেয়া আছে সেটা না হবে, এটা ভুল। তো সব মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, এটাও সঠিক, কারণ সব মূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। আর মূলদ সংখ্যা যেমন আমার 2/5 এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু 2/5 একটা অখণ্ড সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা হচ্ছে কি যেগুলো 1 2 3 4 এইগুলো আর কি, মানে যেটাকে ভগ্নাংশের আকারে লেখা যায় না সেটাই। তো সেটা হচ্ছে যেটা দেয়া আছে সেটা হচ্ছে হ্যাঁ। তারপর স্বাভাবিক সংখ্যার যুগের কিছু বৈশিষ্ট্য পাবেন, যে যুগের কিছু সূত্র মেনে চলে, সেটা হচ্ছে আবদ্ধ সূত্র, বিনিময় সূত্র, অ্যাসোসিয়েটিভ সূত্র, আইডেন্টিটি সূত্র। আচ্ছা, তো আবদ্ধ সূত্র মানে কি? দুইটি স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি তাহলে সেটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, সেটা হচ্ছে আবদ্ধ সূত্র, মানে একই সমাজের মধ্যে রয়ে গেছে, সেটা আবদ্ধ সূত্র। দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে দুটো পূর্ণ সংখ্যাই পাবো আমি, দুটি মূলদ সংখ্যা যোগ করলে দুটো মূলদ সংখ্যাই পাবো। এই যে মানে কি হলো, মূলদ সংখ্যাকে আমি যোগ করলাম তো রেজাল্টও পেলাম মূলদ সংখ্যা, সেটা হচ্ছে আবদ্ধ, মানে যেখান থেকে গেলাম সেইখানেই থাকলাম, সেটা হচ্ছে আবদ্ধ সূত্র। বিনিময় সূত্র মানে কি? বিনিময় সূত্র মানে যদি আমি 3 এর সাথে 2 যোগ করি তাহলে যেটা হবে 2 এর সাথে 3 যোগ করলেও সেম হবে, মানে চেঞ্জ করলে আমি যে ভ্যালুগুলো মানে প্লেসটা চেঞ্জ করি তাহলেও রেজাল্টের কোনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে বিনিময় সূত্র। অ্যাসোসিয়েটিভ ল কি? অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে যে 3টা যদি থাকে তাহলে আমি যে কোনো 2টা যোগ করে তার সাথে পরেরটা যোগ করলাম তাহলেও কিন্তু রেজাল্ট চেঞ্জ হবে না। এই যে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর, এখানে পি প্লাস কিউ যোগ করেছে, করে তার সাথে আর যোগ করেছে, এটা যেটা হবে সেটা পি প্লাস মানে কিউ প্লাস আর যোগ করে তার সাথে পি যোগ করলে যেটা হবে সেম জিনিস। তো আপনি যে কোনো উদাহরণেই দেখিয়ে দিতে পারেন, যে কোনো 3টা সংখ্যা মানে পরপর কার সাথে কাকে যোগ করতে হবে এমন ব্যাপার না, যে কোনোটা যে কোনোভাবে যোগ করলেই রেজাল্টটা সেম আসবে, সেটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ সূত্র। তারপর হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আইডেন্টিটি মানে আইডেন্টিটি হচ্ছে সেই ব্যাপারটা যে কোনো সংখ্যার সাথে সেই সংখ্যা যোগ করলে কোনো চেঞ্জ হবে না। তো আইডেন্টিটি আপনি যুগের ক্ষেত্রে আইডেন্টিটি পাচ্ছেন, বিয়োগের ক্ষেত্রেও পাবেন, গুণের ক্ষেত্রেও পাবেন, ভাগের ক্ষেত্রেও পাবেন। তো যুগের ক্ষেত্রে আইডেন্টিটি মানে কি? যুগের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে কোনো একটা সংখ্যা যাকে যে কোনো সংখ্যার সাথে যোগ করলে যোগফল কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ সাপোজ আমি একটা সংখ্যা নিলাম 5, 5-এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলও 5ই হবে, মানে কোনো চেঞ্জ হবে না, তাহলে অবশ্যই সেটা হচ্ছে 0। হ্যাঁ, তাহলে যুগের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 0। তো গুণের ক্ষেত্রেও সেই সূত্রগুলো রয়েছে, বিনিময় সূত্র, আবদ্ধ সূত্র সবগুলো, তো সেগুলো জাস্ট বুঝে রেখে দিলে হবে, মানে এত শেখার দরকার নেই। বিনিময় মানে কি? বিনিময় মানে একটা যদি আমি এদিক থেকে এদিক চেঞ্জ করি তাহলে সেম থাকছে, সেটা হচ্ছে বিনিময়। আবদ্ধ মানে কি? আবদ্ধ মানে যদি দুটো পূর্ণ সংখ্যা নিয়ে আমি গুণ করি তাহলে রেজাল্টটা পূর্ণ সংখ্যা হচ্ছে, সেটা হচ্ছে আবদ্ধ। অ্যাসোসিয়েটিভ মানে কি? যদি আমি যে কোনো দুটো একবার করে তার সাথে 3 নম্বরটা করি তাহলেও সেম হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ সূত্র। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে হচ্ছে কোনো সংখ্যার সাথে সেই সংখ্যাকে যদি আমি জুড়ে দিই তাহলে রেজাল্ট কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা। তো গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 1, কারণ কি কোনো সংখ্যার সাথে আমি 1 গুণ করলে সেই রেজাল্টটা ওই সংখ্যাই থাকে, কোনো চেঞ্জ হয় না। যেমন পি একটা সংখ্যা নিলাম, পিকে আমি 1 দিয়ে গুণ করলে পি থাকছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। অতএব গুণের ক্ষেত্রে আইডেন্টিটিটা হচ্ছে 1। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে সেই সংখ্যা যাকে কোনো সংখ্যার সাথে ব্যবহার করলে কোনো চেঞ্জ হয় না। মানে যুগের ক্ষেত্রে হচ্ছে কি 0 0 ব্যবহার করলে কোনো চেঞ্জ হচ্ছে না,
আর গুণের ক্ষেত্রে হচ্ছে 1 1 ব্যবহার করলে কোনো চেঞ্জ হচ্ছে না। গুণের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি 0 হবে না। কেন হবে না? কারণ কি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কিন্তু গুণফল 0 হয়ে যায়, সেই সংখ্যা থাকছে না, সেজন্য গুণের ক্ষেত্রে আইডেন্টিটিটা হচ্ছে 1 0 হচ্ছে না। আচ্ছা, তো এইসব ব্যাপারে একটু দেখে নেবেন। আর এরপর আমি 14 পেজের নিচে থেকে যেটা পাবো হচ্ছে 1 এর একটি মাত্র উৎপাদক এবং সেটি হলো 1। আচ্ছা, পেজ 15-এ পাবেন 2 এর কেবলমাত্র দুইটি উৎপাদক এবং সেগুলি হলো 1 এবং 2। আচ্ছা, তো মৌলিক সংখ্যা কি? যেসব সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে সেগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। আচ্ছা, যে কোনো মৌলিক সংখ্যার কিন্তু দুইটা উৎপাদক, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে ওই সংখ্যা। তো 1 কি মৌলিক না যৌগিক? 1 কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কারণ কি 1 এর একটি মাত্র উৎপাদক। তো আমার মৌলিক সংখ্যা হতে গেলে কি করতে হয়? মৌলিক সংখ্যা হতে গেলে হতে হয় যে দুটো উৎপাদক, কিন্তু 1 এর তো একটি উৎপাদক, তাই একটা কিন্তু মৌলিক সংখ্যা না, আর যৌগিকও না। আর আমরা ম্যাক্সিমামই দেখি যে সমস্ত জোড় সংখ্যাই হচ্ছে গিয়ে যৌগিক সংখ্যা, কিন্তু 2 হচ্ছে এমন একটা জোড় সংখ্যা যেটা হচ্ছে মৌলিক। কারণ কি যৌগিক সংখ্যা, আচ্ছা তার আগে আমরা দেখে নিই যৌগিক সংখ্যাকে। যৌগিক সংখ্যা হচ্ছে এই যে দেখুন, যেসব স্বাভাবিক সংখ্যার 2 এর বেশি উৎপাদক আছে এদের বলা হয় যৌগিক সংখ্যা। তো 2 সংখ্যাটা কিন্তু দুটো উৎপাদক, 1 এবং 2, কিন্তু যৌগিক সংখ্যা হতে হলে কি হতে হবে? যৌগিক সংখ্যা হতে হলে উৎপাদক হতে হবে 2 এর বেশি, 2 থেকে বেশি উৎপাদক থাকতে হবে। তো যেহেতু 2 এর কেবলমাত্র দুটি উৎপাদক, অতএব ওটা কিন্তু যৌগিক সংখ্যা না, ওটা হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, তো এখানে প্রশ্ন দেওয়া আছে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, তারপর কি পেলাম? যৌগিক সংখ্যার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ তো আমরা সবাই জানি যে মৌলিক সংখ্যার আকারে ওইটাকে প্রকাশ করা, মৌলিক সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করাকে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, তারপর পেলাম আমরা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কি? দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যদি তাদের কোনো সাধারণ উৎপাদক না থাকে। যেমন 8 এবং 27 পরস্পর মৌলিক সংখ্যা, 17 এবং 20 পরস্পর মৌলিক সংখ্যা। এখানে 8 কিন্তু যৌগিক সংখ্যা, আবার 27টাও কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু 8 এবং 27 যখন একসাথে নেব এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কারণ কি 8 এবং 27-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, মানে কোনো উৎপাদক নেই, এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 8কেও ভাগ করা যাবে, 27কেও ভাগ করা যাবে, 1 ছাড়া। অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই 8 এবং 27কে ভাগ করা যায়, সেজন্য 8 এবং 27 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তারপর নতুন একটা জিনিস পেলাম আমরা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। সেগুলো কি? দুটি মৌলিক সংখ্যার মধ্যে 2 অন্তর থাকলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যদি আমি দুটো মৌলিক সংখ্যা নেই, মৌলিক সংখ্যা মানে কি? যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া। এমন যদি দুটো সংখ্যা নেই যাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তফাৎ হচ্ছে 2, তাহলে এদেরকে বলা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। যেমন 3 এবং 5, 3টাও মৌলিক, 5টাও মৌলিক, আবার এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2। 5 এবং 7, 5 সংখ্যাটাও মৌলিক, 7 সংখ্যাটাও মৌলিক, এবং এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এদেরকে বলা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। আচ্ছা, তো ওই যে দেওয়া আছে 3 5 5 7 11 13 17 19 বা এমন হবে 29 31, এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে জোড় মৌলিক। 2 হলো একমাত্র মৌলিক জোড় সংখ্যা, এটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। হ্যাঁ, সমস্ত জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু 2 এমনটা যেটা আগে বললাম, 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়, এবং এটি হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আশা করি বুঝে গেছেন। তারপর যেটা দেওয়া আছে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কীভাবে আমরা চিহ্নিত করবো, মানে কতগুলি মৌলিক সংখ্যা আছে বা কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তো সেটা বোঝার জন্য আপনাকে কী করতে হবে? জাস্ট 1 থেকে 100 মতো লিখে নিন, তারপর আপনি নামতা বলে বলে কেটে দিন। যে 2 এর নামতা বলুন। তবে হ্যাঁ, 2 প্রথমে 2 যেটা পাবো আমরা 2টা কিন্তু যৌগিক সংখ্যা না, সেটা মৌলিক সংখ্যা হবে, অতএব এটা কাটবেন না। তো সমস্ত জোড় সংখ্যা কেটে দিন 2 ছাড়া। তো তারপর আবার 3 এর নামতা বলুন বলে বলে সেটা কেটে দিন, তবে 3 কাটবেন না। তারপর হচ্ছে গিয়ে 2 করলেন, 3 করলেন, তো 2 3 করলাম মানে 6 হয়ে গেল। তারপর 5 এর নামতা বলে বলে কেটে দিন, প্রথম 5টা কাটবেন না। তারপর 7 এর নামতা বলে বলে কেটে দিন, প্রথম 7টা কাটবেন না, এভাবে সবটা কেটে দিন। তো 2 এর নামতা বলে কাটলাম, 2 দুগুণে 4 থেকে শুরু করে সবটা কেটে দেবো। 3 এর নামতা বলে বলে কাটলাম, 3 দুগুণে 6 থেকে শুরু করে সবটা কেটে দেবো। 5 এর নামতা বলে বলে কাটলাম, 5 দুগুণে 10 থেকে শুরু করে সবটা। 7 এর নামতা বলে বলে কেটে দিলাম, 7 দুগুণে 14 থেকে শুরু করে সবটা। তারপর বাকি যেগুলো থাকলো সেগুলো হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। তো এখানে দেখবেন যে আপনি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে গিয়ে 25টি। এই যে যেমন 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো আপনার প্রশ্ন হতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে।
দিয়ে দিলে অপশন যে 50টি, 25টি, 10টি, 5টি। তো সেটার আনসার হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। তো আমরা যে আরেকটা প্রশ্ন দেখি যে 3 ও 5, 5 ও 7 হলো 4টা অপশন দেয়া, যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা নাকি প্রকৃত ভগ্নাংশ। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। তো আজ এই পর্যন্তই, বাকি অংশটুকু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব, সঙ্গে থাকুন। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, সাবস্ক্রাইব করে বেল আইকন আনএবল করে রাখবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। সবটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।